বিশ্বের সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের নিবেদন ছোট গল্প মা। পুরো গল্পটা শুনে মতামত জানানোর অনুরোধ রইল। পড়ন্ত বিকেল, ভাবনার আকাশে অতীতগুলি ধরা দিচ্ছে। ভেসে আসছে তার দুঃখ মাখা স্মৃতি। না, জীবনে পরাজিত হতে হয়নি নাইলার। নাইলা স্কুল শিক্ষিকা, বাচ্চাদের শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলেছেন। তার ছাত্ররাও অনেক বড় হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পথে। ভাবতে খুব ভালো লাগে, তিনি যাদের অ আ ক খ লেখা শিখিয়েছেন, ABCD লেখা শিখিয়েছেন, তারা আজ অনেক বিদ্বান হয়েছে। তার নিজের জীবনের সংগ্রামের কথা মনে পড়ে। কত কষ্ট করে আজ জীবনের এতটা পথ চলা। এই তো সেদিন তার বিয়ে হয়েছিল দীপকের সঙ্গে। দীপক মেরুদণ্ডহীন এক পুরুষ। তার বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, আড্ডা ইত্যাদিতে যতটা মনোযোগ আর দায়িত্ববোধ সংসারে ততটা ছিল না। প্রথম দিকে নাইলার প্রতি যে ভালোবাসার সামান্য বিচরণ খেয়াল করা গেছে, তা ক্রমাগত ফিকে হয়েছে। এক পর্যায়ে সেখানে ঘৃণাও ঢুকেছে। জীবনে আর যাই হোক, কোনো কাওয়ার্ড স্বামী হিসেবে ভালো হতে পারে না, অসম্ভব। তার ছোট ভাই যথেষ্ট স্বার্থপর হলেও কাপুরুষ ছিল না, যার কারণে তার স্ত্রীকে অন্তত শ্বশুর শাশুড়ির গঞ্জনা সইতে হয়নি। উল্টো তার দাপটে শ্বশুর শাশুড়ি অস্থির থাকত। আর নাইলা বাড়ির বড় বউ হয়ে কোনো অধিকারই সেখানে পায়নি। দীপক তার কোনো পার্সোনালিটি নেই, নাইলার কোনো খোঁজ খবর পর্যন্ত নেয়নি। উল্টো তার দাবি দাওয়া মেটাতে গিয়ে নাইলা চরম বিরক্ত হয়ে গেছে। বাসায় বাজার করবে না, বাচ্চাদের পড়াশোনা করাবে না, বন্ধুদের সঙ্গে বান্দরবন খাগড়াছড়ি করে বেড়াবে। জীবন যুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কা ভর করেছে মনে। শ্বশুর শাশুড়ি এত খারাপ হয় কিভাবে? সারাক্ষণ তার ছেলেরা শ্বশুর বাড়ি থেকে কি পেল না পেল, ছেলের বউ কি দিল, সেসব নিয়ে তাদের চিন্তা ভাবনা। নাইলার দুঃখ, তার সন্তানদেরও তারা ঠিকমতো আদর যত্ন করে না, তার সামনে তাদেরকে বকাঝকা করে। এসব দেখে তার খুব কষ্ট হয়। মায়ের মনে ব্যাপক আঘাত লাগে। অন্তু আর মলি, তাদের দুজনকে লেখাপড়া করিয়ে বড় করানো লাগবে, মানুষের মতো মানুষ করা লাগবে। এসব নিয়ে তার ভাবনার শেষ নেই। তার স্বামীর এসব ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। তার টাকা পয়সা কি করে, কিভাবে উড়ায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্তু আর মলি দুজনের লেখাপড়ার খরচও নাইলাকে বহন করতে হয়। নাইলা এই অসহায়ত্বের মধ্যে সহায় হয়ে দেখা দেন তার বাবা মা, ছোট ভাই। তারপরও নিজেকে খুব একা মনে হয়। দীপক যদি সামান্য চিন্তাও করত তার জন্য, তার সন্তানের জন্য, তাহলে এতটা খারাপ লাগতো না, এতটা একা লাগতো না। উল্টো সে জীবনে শুধু গঞ্জনাই উপহার দিয়েছে। রাতের বেলা গরমে ফ্যান ছেড়ে ঘুমিয়ে থাকলে সেটি বন্ধ করে ডাইনিং রুমে ফ্যান অন করে নিজে ঘুমিয়ে থেকেছে। অন্তু আর মলি
ঘেমে একাকার। নিজের সন্তানদের বাদ দিয়ে দীপুর সন্তানদের আদর করতে তার ভালো লাগে। দীপুর বউয়ের সঙ্গে খুনসুটি করতেও তার ভালো লাগে খুব। ভালো লাগে পাড়াতো খালাতো বোনদের সঙ্গে খাতির জমাতে, আড্ডা দিতে। এর মধ্য দিয়ে অন্তু আর মলিকে তিলে তিলে বড় করে তোলা। সংসারটা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে নাইলা। একদিকে শ্বশুরবাড়ির গঞ্জনা আর বঞ্চনা, একদিকে চাকুরির ঝামেলা। এমন একটা অবস্থায় পড়েছিল, চাকুরি টিকাবে নাকি সংসার। চাকুরি বাদ দিতে হবে বলে দীপক দাবিও করেছিল, অথচ স্ত্রী বাজার না করলে তার সংসার চলে না। এরপরও যখন দারুণ অসুস্থ হলো, বিরাট একটা অপারেশন হলো নাইলার। অপারেশন থিয়েটারে রেখে সোজা বাসায় চলে আসে দীপক। ওর জায়গায় অন্য কেউ হলে নিশ্চিত স্ত্রীর পাশে রাত দিন বসে থাকতো। তার চিকিৎসার খরচ পর্যন্ত বাবার বাড়ি থেকে দেওয়া। দীপক একটি পয়সাও দেয়নি। সংসার টিকিয়ে রাখা শুধুমাত্র অন্তু আর মলির দিকে চেয়ে। অন্তু আর মলির জন্য তার খুব কষ্ট হয়। তাদের ভাগ্যে হয়তো বাবার আদর নেই, ভালোবাসা স্নেহ নেই। এসব ভেবে নীরবে কান্নাকাটি করে। নিজেকে বড্ড অসহায় মনে হয়। স্রষ্টার কাছে মৃত্যুও কামনা করতে পারে না। অন্তু আর মলির কি হবে ও মরে গেলে? নিজের জন্য তার কিছুই চাওয়ার নেই, পাওয়ার বাসনাও নেই। বাচ্চাদের তো মানুষ করতে হবে, ওদের খাওয়া দাওয়া, ফি, বছর ভর্তির টাকা, পরীক্ষার ফিস, জামা কাপড় কিনে দেওয়া, তারপর একটু বেড়ানো। এসব করতেই তার সমস্ত টাকা পয়সা শেষ। বাড়তি দায়িত্ব হিসেবে বাড়ির বাজারও করা লাগে। তারপরও নির্লজ্জ শাশুড়ির একটাই কথা, তার ছেলেকে নাকি না খাইয়ে মেরে ফেলছে নাইলা। সর্বশেষ যে আঘাতটি আসে সেটি হলো নাইলা নাকি কার সঙ্গে পরকীয়া করে, এই অভিযোগ। তার সহকর্মী এক মহিলা শিক্ষিকা এই খবর দিয়েছে তার শ্বশুর বাড়িতে। প্রতিষ্ঠানিক প্রতিযোগী এত নিচু কাজ করবে ভাবতেও পারেনি নাইলা। নাইলা সিদ্ধান্ত নেয় আর নয়, তাই সে একা হয়ে যায়। সন্তানদের নিয়ে তাদের মানুষ করতে গিয়ে হিমশিম খায়। তারপরও থেমে থাকে না, জীবনও থেমে থাকে না। সন্তানদের সুখের জন্য ধার দেনা করেছে, মানুষের হাত পা ধরেছে, কিন্তু যুদ্ধ চালিয়ে গেছে, পরাজয় মানেনি। অন্তু আর মলি আজ বড় হয়েছে, দুজনেই নিজের পায়ে দাঁড়িয়েছে, দুজনেই আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত। নাইলা হয়তো প্রায় সারা জীবন একাই থেকেছে, কিন্তু হেরে যায়নি জীবনের কাছে, দীপকের কাছে। মলির জন্য পাত্র খুঁজে বের করতে হয়নি। তারই প্রায় সমবয়সী এক কলিগের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। মলি একদিন তাকে নাইলার কাছে নিয়ে আসে। ইপ্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ছেলেটি হাসি খুশি, মুখচোরা স্বভাবের নয়। তার সাহসী আর উজ্জ্বল ব্যক্তিত্বে দারুণ খুশি নাইলা। ইপ্তি আশ্রয় হতে পারবে মলির। মলির জীবনটা আর যাই হোক নাইলার মতো হবে না। মলি আর ইপ্তি মিলে চমৎকার সুখী দাম্পত্য জীবন করবে, এটি তার একমাত্র কামনা। অন্তুও ভালো চাকরি করছে। খুব সুন্দর ফুটফুটে একটা বউ ঘরে নিয়ে আসলেই নাইলার ঘর সুখের আলোয় উদ্ভাসিত হবে। বলতে গেলে সুখের 16 কলা পূর্ণ হবে। নাইলা তার শাশুড়ির মতো দজ্জাল হবে না।
অন্তুর বউকে নিজের মেয়ের মতোই স্নেহ করবে। অন্তু আর মলিও মা ছাড়া কিছুই বোঝে না। তারা জানে শুধু মায়ের একান্ত পরিশ্রমে আর দোয়ায় তারা আজ এত বড় হয়েছে। তারা ঘৃণা করে তাদের লম্পট বাবাকে, তাদের জীবনের আরাধনা মমতাময়ী মায়ের সেবায় নিবেদিত প্রাণ হওয়া। মায়ের মুখের দিকে চেয়ে তারা সব কিছু ছাড়তে পারে। মায়ের খুশির জন্য তারা সব বিলিয়ে দিতে পারে। তারা জানে স্রষ্টার পরে সবচেয়ে বড় মা। তারা জানে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তারা জানে মায়ের সেবা করলে দুনিয়াতে সফলতা লাভ করা যায়, আখিরাতেও সফলতা লাভ করা যায়। মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ তাআলা নারাজ হন। মায়ের অভিসম্পাতে সর্বনাশ, মায়ের আশীর্বাদে বেহেশত বাস। নমস্কার। কলমে সেলিম আনোয়ার, কণ্ঠে আমি রোজি।